দাগি তালিকায় এবার বিজেপির উপপ্রধান। তালিকা প্রকাশ্যে আসতেই দূরত্ব বাড়িয়েছে দল। এখনও চাকরি বিক্রির দালালরা ঘুরছে ময়নায়, দাবি বিজেপি নেতা চন্দন মণ্ডলের। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপিরই উপপ্রধান জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত গৌচিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর অযোগ্যদের তালিকায় নাম রয়েছে 1485 নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডুমারি উষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক। তার দাবি তিনি যোগ্যতার মাপকাঠিতেই তিনি চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। তবে দলীয় উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ার যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা গজিনা এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডলের বক্তব্য, 2016 সালেও চাকরি পেয়েছে, আর 30 থেকে 23-এ পঞ্চায়েত ভোটে জয়তে সৌমেন উপপ্রধান হয়েছে। কেউ দোষ করে থাকলে সে অবশ্যই শাস্তি পাবে। পাশাপাশি বিস্ফোরক দাবি করছেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। তার দাবি এখনো চাকরি বিক্রি দালালরা ময়না এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। সেই জায়গা থেকে যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরিবার বিগত দিনে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তমলুক ঘাটাল ব্যাংক, সব জায়গায় সমবায় ব্যাংক ক্ষেত্রেও দুর্নীতিরকে সামনে রেখে দুর্নীতির সহযোগিতা নিয়েই শুভেন্দু অধিকারী তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়েছে। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির, যিনি নির্বাচন সফরসঙ্গী ছিলেন, তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়, তিনিও 1408 নম্বর সিরিয়ালে তার নাম আছে। আবার 2020 সালের পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান, গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তারও নাম আছে এই লিস্টে। এবং আপনি যদি প্রাথমিকেরও ক্ষেত্রে দেখেন, তার ড্রাইভারের স্ত্রী থেকে শুরু করে তার যারা আশেপাশে ঘুরতেন, তার পরিবারের সঙ্গে যারা কাজ করতেন, তার অফিসে যারা কাজ করতেন, তার যারা সিকিউরিটি গার্ডের কাজ করতেন, তারও স্ত্রীরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে এবং সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এই দুর্নীতির বোঝা শুভেন্দু অধিকারী করে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আর তার পাপের প্রায়শ্চিত্ত আমরা যারা আজকের দিনে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে করছি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি, আমাদেরকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। দুর্নীতির আগ্রাবাদ শুভেন্দু অধিকারী। বিজেপি অভিযোগ করছেন যে ওই দুজন তারা যখন চাকরি পেয়েছিল তখন তারা তৃণমূলের সাথেই ছিল, তৃণমূলে থাকাকালীন 2016 যে প্যানেল, সেই সময় শুভেন্দু হ্যাঁ, 2016-তে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল, তার বাবা এমপি ছিল, তার বাবা চিঠি লিখত পার্থ ভাইয়া বলে। আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না। তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন। উনি পূর্ব মেদিনীপুর জেলায় গাছের পাতা নড়ত না অধিকারী পরিবারের নির্দেশের বাইরে। কোনো এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কারোর কোনো ক্ষমতা থাকতো না অধিকারী পরিবার কিছু না বললে। তো সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ভার তৃণমূল কংগ্রেসকে আজকের দিনে নিতে হচ্ছে। আজকে আমরা কোর্টেরও দ্বারস্থ হয়েছি। অ্যাকচুয়ালি পরীক্ষার যা পদ্ধতি ছিল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তারপরও এভাবে কেন নাম এলো, কী ব্যাপার, সেটা আমরা কমিশনেরও দ্বারস্থ হব এবং কোর্টেরও দ্বারস্থ। বিশেষ করে যেটা আমরা বিষয়টা নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছি, এর আগেও আমরা এই বিষয়ে যখন আমাদের কাছে খবর এসেছিল, সেই বিষয়টা নিয়ে প্রথম থেকেই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এবং এই বিষয়টা নিয়ে আমরা আবারও কোর্টের দ্বারস্থ হব এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করব আর কি। চাকরি পাওয়ার জন্য কাউকে আপনি টাকা দিয়েছিলেন? না, এই ধরনের তো প্রশ্ন মানে আসারই কথা নয়। কেন, আমার যা ক্রাইটেরিয়া ছিল, ধরুন 50% নাম্বার থেকে শুরু করে বিএড, সেগুলো সবই আমার ছিল এবং যথেষ্ট
প্রস্তুতিও নিয়েছিলাম এবং সেই প্রস্তুতি থেকে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পাসও করেছি, তারও ডকুমেন্টস সব কিছু আছে আর কি। যার ফলে এই বিষয় নিয়ে প্রশ্ন আসারই কথা নয়। তাছাড়া কমিশন কী কারণে এই লিস্টে মানে আমাকে এভাবে চিহ্নিত করেছে সেটা আপনাদের মাধ্যমেও কমিশনের কাছে প্রশ্ন থাকলো এবং সে কোর্টে দ্বারস্থ তো হব, আমি তো জানালাম আপনাদেরকে আর কি। তো সেক্ষেত্রে যে এসএসসি এরকম অযোগ্যতা তালিকা আপনার নাম এবং আপনি নিজেও একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, উপপ্রধান হিসাবে কাজ করছেন, এরপর কোথাও একটা বড় অস্বস্তির মধ্যে পড়েছেন? দেখুন, যেহেতু আমার মনের মধ্যে কোনো সমস্যা নেই, সেই জায়গায় বাইরে অস্বস্তি কে কী বললো সেই ব্যাপারগুলো আমি কখনোই গুরুত্ব দিই না। তাছাড়া মানে আমার স্কুল এরিয়াতে গেলেও আপনারা জানতে পারবেন যথেষ্ট যোগ্যতার সহিত আমি পড়িয়েছি এবং আমাদের যে স্কুলে দীর্ঘদিন ধরে সায়েন্স ছিল না, আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন আর কি। আমি ব্যক্তিগত উদ্যোগ এবং সেখানে আমার যিনারা কলিগ ছিলেন, কলিগদের সহযোগিতায় এবং আমাদের এইচএমের সহযোগিতায় আমি যাওয়ার পরই ওখানে সায়েন্সের বিষয়ে খোঁজ খবর নিয়ে স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে সব রকমভাবে স্কুলে সহযোগিতা করেছি এবং যাতে একটা স্কুলে সায়েন্স চালু হয় সেখানে যথেষ্ট পদক্ষেপ আছে কিনা সেটা আমার স্কুল এরিয়াতে গেলেও জানা যাবে। শুধু তাই নয়, মানে আমি যখন স্কুলে যাই ছেলেমেয়েরা যাতে আমার স্কুল এরিয়াতে ম্যাথের একটু সমস্যা ছিল, পাশাপাশি টিউশন টানগুলোও ছিল না পাশাপাশি, এবং সেই জায়গাতে আমি স্কুলের ছেলেদেরকে কোনো পয়সা না নিয়ে, আপনারা ওখানে গেলে জানতে পারবেন আর কি, কোনো পয়সা না নিয়ে আমি ছেলেদেরকে এক্সট্রা টাইম করে দেখানো এবং তারপরেও রেজাল্টও ভালো হয়েছে। আমাদের স্কুলে এইচএসের রেজাল্টও ভালো হয়েছে, খবর নিয়ে দেখতে পারেন। যথেষ্ট যোগ্যতার সহিত পড়িয়েছি কিনা সেখানে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরাই বলবে সে কথা আর কি। এবারে কি নতুন করে যে এসএসসি ফর্ম ফিল আপ আপনি করেছিলেন? আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিটকে রিজেক্ট করা হয়েছে আর কি। সে বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছি, সে বিষয়েও কোর্টে দ্বারস্থ হচ্ছে আর কি, যে কেন রিজেক্ট করা হলো আর কি। তো পরে জানতে পারলাম যে এটা খোঁজ নিয়ে যে এই লিস্ট আসার আগের দিনই রিজেক্ট করা হয়েছে আর কি। কিন্তু তার আগে ফর্ম ফিল আপ করেছি এবং দুটো প্রভিশনাল অ্যাডমিটও পেয়েছি, আপনাদেরকে দেখাতে পারি। আমি সেভাবে পরীক্ষার প্রস্তুতিও আবার নিচ্ছিলাম আর কি, সাথে সাথে আমাদের যে লড়াই সেই লড়াইটাও চালিয়ে যাচ্ছিলাম আর কি। আপনার নাম? আমার নাম সৌমেন কর।